হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন কিক অফে। আজকে আমি নুসরাত জারিন। দর্শক, আজকে আমি খুবই এক্সাইটেড বিকজ আমার সঙ্গে খুবই পছন্দের, খুবই ইম্পর্টেন্ট দুইজন মানুষ আছেন। তাদের কাছ থেকে ওভারঅল টুর্নামেন্ট সম্পর্কে আলোচনা হবে এবং তাদের সাথে অবশ্য বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা হবে, যেটা নিয়ে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের পরে সবাই আবারও এক্সাইটেড হবে, কারণ আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখছি যে ফুটবলের প্র্যাকটিসটা আবারও হচ্ছে আমাদের দেশে, যেটা নিয়ে আমরা খুবই আশাবাদী এবং খুবই খুশি। চলুন স্বাগত জানাই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। এবং আমাদের সঙ্গে আজকে আছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং প্লেয়ার আব্দুল গাফফার। গাফফার ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে আছেন মিস্টার ফাহাদ করিম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহাদ ভাই, ফাইনালি উই গট ইউ। Thank you very much. It's my honor. Always an honor to come to Channel I. Thank you. Thank you so much for being here. আজকে ফাহাদ ভাইকে দিয়ে শুরু করি। Please, ফাহাদ ভাই, go ওভারঅল 11 তারিখ থেকে শুরু হলো, আজকে 17 তারিখ, পুরো দীর্ঘ একটা জানি সবচেয়ে বেশি টাইম আমরা এবার দিলাম ওয়ার্ল্ড কাপে। এবং মানে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে এত দিন ধরে ওয়ার্ল্ড কাপ দেখছি, এরপর 19 তারিখের পর রাত 1টা-2টায় কি করব। সো কেমন আসলে এনজয় করলেন পুরো টুর্নামেন্ট? আচ্ছা, প্রথমেই বলতে চাই যে দেখুন, ওয়ার্ল্ড কাপটা তো বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। রাইট। এটা কিন্তু এমনি এমনি বলা হয় না। ইট ইজ ইনডিড দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। দেয়ার ইজ নাথিং ক্লোজ টু ইট। আপনি আমাদের কথা যদি চিন্তা করেন, আমরা সবাই, আমি নিজেও অনেক বলেছি যে এবার টাইমিং ভালো না, এবার মানুষ হয়তো দেখবে না, রাত্রেবেলায় টিভি ছেড়ে কে জেগে থাকবে। আর এত উন্মাদনা কিন্তু আমরা কখনো দেখি নাই। মানে এতগুলি খেলা, এত লম্বা টাইম, স্টিল আপনি দেখেন ঢাকা শহর এবং বাংলাদেশের কোনো পার্ক খালি নাই, কোনো মাঠ খালি নাই, যেটা আমরা খেলার জন্য পাই না, কিন্তু সেটা ফুটবল দেখার জন্য কিন্তু এই পুরো মাস ব্যাপী আছে। সো চমৎকার, কোনো সন্দেহ নাই। অ্যাটমসফিয়ার, এবং শুধু বাংলাদেশ না, গ্লোবালি ইট ইজ আনডাউটেডলি, মানে ফিফা যেটা করে প্রতিবারই কিন্তু সব রেকর্ড ভেঙে ফেলে। সো এবারও একই কাজ করেছে। আপনার ভিউয়ারশিপ বলেন, ওদের ওভারঅল রেভিনিউ বলেন, ওদের ইম্প্যাক্ট যেটাকে বলে, যে ফুটবলের ইম্প্যাক্ট, ওভারঅল ইটস ফ্যান্টাস্টিক। আর আমরা ক্ষুদ্র একটি মেম্বার হিসেবে, বাট একটা পাগল জাতি হিসেবে আমি বলবো, উই থরলি এনজয়েড ইট। কোনো সন্দেহ নাই, মানে আমি ফুটবলের সাথে আছি বলে না, জাস্ট একজন নর্মাল সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি, একজন মানুষ হিসেবে বলতে পারি, চমৎকার সময় কেটেছে। ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ল্ড কাপ দেখেছি, উন্মাদনা, উত্তেজনা, কন্ট্রোভার্সি, হোয়াট নট। আবার এই সুযোগে একটু বলি, দেখেন ইনসিডেন্টালি টপ 4 টিমই সেমিফাইনালে আসলো, 1 2 3 4। সো সবকিছু মিলিয়ে চমৎকার, কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে। এবং মানে দুঃখের বিষয় হচ্ছে খুব দ্রুত আর 2 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে 4 বছরের জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে। বাট ফাইনালি বাংলাদেশের ফুটবলটা জেগে উঠেছে। আমরা টিকিট পাচ্ছি না, মানে আমি নিজে এই পর্যন্ত একটা ম্যাচের টিকিট পাইনি, মানে আনফর্চুনেটলি। আজকে ফাহাদ ভাই আছে, তার কাছে মানে আবদার করা যাবে। ফাহাদ ভাই যেটা বলছিলেন যে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ডেফিনেটলি, আনডাউটেডলি। সো এবারের টুর্নামেন্টে অনেক নতুন রেকর্ডসের জন্ম হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট ওভারঅল সব কিছুতেই ছিল। আপনাকে যদি আমি একদম ধরেই জিজ্ঞেস করি যে ঠিক কোন জিনিসটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে, কোনটা ওয়ার্স্ট মনে হয়েছে, কোন জিনিসটা আপনার দৃষ্টিতে ডেভেলপ করা উচিত আরও রয়েছে, কি বলবেন? আচ্ছা, প্রথমেই বলি, আমি আমার ক্যাপাসিটি থেকে ওয়ার্ল্ড কাপকে বেটার কীভাবে করবো এই মন্তব্য করার ক্ষমতা অ্যাটলিস্ট আমার নাই। সো আমি ওইটা থেকে দূরে থাকবো অনেক। আমার ভালো লেগেছে যেটা আই থিঙ্ক এবারে যে আয়োজনগুলি হচ্ছে, আপনি দেখেন, বিকজ এটা আমেরিকাতে হচ্ছে, অনেক দূরে, আমাদের জন্য, এশিয়ার জন্য অনেক প্রবলেম, বাট দ্য স্টেডিয়াম সাইজেস আর হিউজ। আপনি দেখেন 70-80,000 অন অ্যাভারেজ ভিউয়ার্স প্রতিটা স্টেডিয়ামে দেখতে পাচ্ছে। এবং এতগুলি খেলা হওয়ার পরেও, এটা আমি স্বাগতক দেশ কিংবা ফিফাকে সাধুবাদ জানাবো যে এতগুলি খেলা হওয়ার পর আমরা কিন্তু ভেবেছিলাম আনইউজুয়াল দেশগুলির খেলাতে লোকজন হবে না, টিকিট বিক্রি হবে না, বাট সেখানেও তারা ফুল হাউস করতে পেরেছে। সো আই থিঙ্ক দিস ইজ এ গ্রেট থিং। এটা আমি সাধুবাদ জানাই, বিকজ ইটস এ চ্যালেঞ্জিং। মানে আমরা মানে ইটস নট ইজি, এত দামে, এত চড়া দামে এভাবে টিকিট সেল করতে পারাটা ইটস নট এ ইজি থিং, বাট দে হ্যাভ সাকসেসফুলি ডান ইট। সো এটা খুবই ভালো লেগেছে আমার। আরেকটা ভালো লেগেছে যেটা আপনার অনেক নতুন টেকনোলজির ইউজ, মানে হ্যাঁ, টেকনোলজি ইউজ করলে আপনার ডেফিনেটলি কন্ট্রোভার্সি হবে, দ্যাট ইজ পার্ট অফ দ্য জার্নি। বাট নতুন আধুনিক যে টেকনোলজি ইউজ হচ্ছে, আমরা সেটা বেনিফিট এবং লসকে যদি আমি ওয়ে করি, সবসময় বেনিফিটটা বেটার হয়, এটা প্রযুক্তির নিয়ম। সো ইট ইজ এ গুড থিং, আবার অ্যাট দ্য সেম টাইম আমার
খারাপ লেগেছে বলবো না, বাট আমার কাছে একটু অড লেগেছে আপনার মানে এটা গাফর ভাই আরো বেটার বলতে পারবে, হি ইজ এ প্লেয়ার। এই যে হাইড্রেশন ব্রেক যেটা দেয়, এটা আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হচ্ছে এমনিতেই 45 মিনিটস কিন্তু ফুটবলের চোখের পলকে চলে যায়। সেখানে যদি আপনি আবার একটা ব্রেক দেন আর একটা প্লেয়ারদের যে একটা মোমেন্টাম থাকে, আমি জানি না, আমি প্লেয়ার না, বাট একটা প্লেয়ার হিসেবে গাফর বলতে পারি, আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে। যে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আপনি চাইলে মিড ব্রেক বাড়ান, আই ডোন্ট নো, মানে যদি আপনার কমার্শিয়াল অ্যাসপেক্টস থাকে। আমরা ফেডারেশন চাইলে উই নো হাউ ইম্পর্টেন্ট, মানে অর্থের প্রয়োজন কত ফুটবলটাকে ভালোভাবে চালাবার জন্য, বাট দের আর আদার ওয়েজ, মানে একদম 45-এ একটা ব্রেক দিবেন, উইচ মিনস আপনার 20-22 মিনিটস পর একটা ব্রেক দিতে হচ্ছে, সামথিং লাইক দ্যাট। সো ইজ দ্যাট এনাফ টাইম একটা মোমেন্টামকে ক্রিয়েট করে ওটাকে ধরে রাখা? এটা তো একটা চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, এখানে একটা যুক্তি হতে পারে যে এটা উভয় দলের জন্য অ্যাপ্লিকেবল, উইচ ইজ ফাইন, বাট ফুটবলারদের জন্য এটা কতটুকু অ্যাকসেপ্টেবল আই ডু নট নো। আমার কাছে আমি ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েছে, যেমন ফাইনালে কিন্তু আপনার মিড ব্রেক 15 মিনিট না, 30 মিনিট। ইটস ওকে, আচ্ছা বুঝতে পারলাম আপনি বাড়াচ্ছেন, ইটস ওকে, কারণ তখন একটা 45 মিনিটস হাফ শেষ হয়ে গিয়েছে। বাট 45-এর ভিতরেই দুই ভাগ করা, এটা আমার কাছে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে ইট ইজ নট রাইট। ইটস ট্রু। এটা নিয়ে সবার কাছে আমি সেম কথাটা শুনেছি, এবং সেম প্রশ্নটা গাফর ভাই আপনার কাছেও রাখতে চাই। নতুন টিমের মধ্যে কোন টিমটাকে আপনার ইমার্জিং টিম মনে হয়েছে, কোন প্লেয়ারটাকে ইমার্জিং প্লেয়ার মনে হয়েছে? এখানে হলো আমরা যে জিনিসটা দেখেছি, খারাপের মধ্যে সবচেয়ে বেশি বলবো, যেহেতু ফিফা 222টি দেশ অ্যাফিলিয়েটেড, সব দেশেরই কিন্তু সমান অধিকার, সমান সম্মান সব কিছু আছে। ফিফার যে খারাপ দিকটা লাগছে, প্রথমত বলবো ইরান ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, দায়িত্বটা কিন্তু ফিফার, অ্যাবসলিউটলি নট আমেরিকা। রাইট। তোমরা আমেরিকা ওরা খেলে ঘন্টাখানিকের মধ্যে মেক্সিকোতে চলে যাচ্ছে, ইন 2 আওয়ার্স। ইটস ভেরি ব্যাড অ্যাটিটিউড। এবং ওয়ার্ল্ড কাপ খেলার পরপরই তাদের ড্রেস আপ করতে হচ্ছে এবং লগে লগে তাদেরকে মেক্সিকোতে থাকতে হচ্ছে। এটা আমি মনে করি ফিফার যে কমিটি আছে তারা কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত নেয় নাই। কোন প্রেশারে নেয় নাই, কেন নেয় নাই? ফুটবল, ক্রিকেট, যে কোনো গেমস ওয়ার্ল্ড লেভেলে হলে দেয়ার ইজ নো পলিটিক্স, ইয়েস অ্যাবসলিউটলি, দে আর অল সেম। সেক্ষেত্রে আমি মনে করি একটা বড় খারাপ জিনিস করেছে, এক নাম্বার এবারকে ফিফার যারা আছে। দ্বিতীয় নাম্বারটা হলো যে কথাটা বলছি, হাইড্রেশন ব্রেক। আমরা যারা ফুটবল খেলেছি, একটা ফুটবলে কিন্তু একটা উঠতে থাকে, খেলার রিদম উঠতে থাকে। ঠিক 22 মিনিটস কিংবা 23rd মিনিটসে গিয়ে দুইটা ভাগ করে যে এই রিদমটা, দিস ইজ অ্যাবসলিউটলি কমার্শিয়াল, দে আর্ন মানি। এটা দিস ইজ দ্য নিউ থিংস, পৃথিবীর কোনো সময় হয়নি। আপনার মানে ক্রিকেটে যেমন এক ওভার গেলে একটা অ্যাড এবং খেলাটাই স্লো, বাট ফুটবল হলো 90 মিনিটস গেম, 45, দেন 30 মিনিটস গেম, 15, দেন গো ফর ট্রাইব্রেক। দিস ইজ এক্সাইটিং ম্যাচ ইন দ্য ওয়ার্ল্ড। এর মতন বড় খেলা আর কিছু নেই, এত মানুষের চোখের পলকে। সেই খেলাটাকে যখন আপনি এইভাবে বিভক্ত করে দিলেন, তাহলে এই টাকাটা কিন্তু আমাদের খেলোয়াড়দের একটু রাইট, মানে ক্ষতিটা আসলেই হলো। আরেকটু ডিটেইলস শুনি। অ্যাক্সেলারেশন যে জিনিসটা, এজিলিটি, মোবিলিটি, আমরা যেটা মানে বলি মোমেন্টাম, যেটা মোমেন্টাম, আমরা যখন ডাউন হয়ে যায়, এটা কিন্তু তৈরি করতে আবার সময় লাগে। রাইট গাফর ভাই, এখানেই ফিরবে একটা ছোট্ট ব্রেক নিয়ে। দর্শক আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ, নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। ওয়েল গাফর ভাই ছিলাম।
যেটা বলতেছিলাম মোমেন্টামটা নষ্ট করে দেয়, প্লেয়ারদের রিদমটা নষ্ট হয়ে যায় এবং তাদেরকে আবার নতুন করে মানে শারীরিক মানে গরম হতে হয়, ওয়ার্ম আপ করতে হয়। ওই জিনিসটা কিন্তু যত কিছুই বলেন নাকি একটা ওয়ার্ম ডাউন হয়ে গেলে ওয়ার্ম আপ করে কিন্তু তখন মাঠে সেই রিদমটা তৈরি করতে হয়। রাইট। এই জিনিসটা আমার কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে এবং ফিফার এগেইনস্টে কথা বলা মানে আমরা ছোটখাটো মানুষ, আমরা যে But we have to বাট talk. উই হ্যাভ টু facts তো facts. Right. Facts, আর যে কথাটা বলেছিলে যে আমি মনে করি যে কেপ ভার্দে যে ফুটবল খেলেছে, দে ডিজার্ভ ফর দ্য ইমেজিং টিম এবং তাদের গোলকিপার তো ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হিসেবে না, জি। 42 ইয়ার্স ও 41 ইয়ার্স আনডাউটলি হি ইজ মানে বেস্ট গোলকিপার। রাইট। তো এইসব হলো এবারে প্লেয়ারের কথা যদি জিজ্ঞেস করি গাফার ভাই, মানে আপনার দৃষ্টি কেড়ে নিয়েছে কে আসলে বলবো, মানে কাকে আপনার এই পর্যায়ে মানে এবারের ওয়ার্ল্ড কাপে কার খেলাটা আপনি বেশি এনজয় করেছেন? মেসি, Well, নো ডাউট। আমি যদি he is বলি the best and greatest of all time, এটা- there's no এটা doubt, একটা but ম্যাচের young খেলা না। player যারা রয়েছে, ক্যাপ ভার্দের প্লেয়ারদের মধ্যে যে প্লেয়ারটি নাম্বার 13 ভজিনা? যেটা, হ্যাঁ আপনি হুজিজ, কি রোজিনা যে ওই যে গোলকিপার, ওকে, সে আমার দৃষ্টি আকর্ষণ, এই জন্য বললাম ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার। রাইট। আমি যদি সেম কোয়েশ্চেনটা ফাহাদ ভাইকে করি যে টিম পারফরমেন্সের দিক থেকে আপনি কোন টিমটাকে এগিয়ে রাখবেন এবং ইমার্জিং প্লেয়ারের দিক থেকে কার পারফরমেন্স আপনার কাছে বেশি ভালো লেগেছে? আচ্ছা, টিম পারফরমেন্সে তো ডেফিনেটলি আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, বিকজ যেভাবেই হোক লাস্ট 3টে খেলায় ওরা যেভাবে কাম ব্যাক করেছে, রাইট। এত হাই ইন্টেন্স ম্যাচে এভাবে ব্যাক টু ব্যাক রেগুলারলি কাম ব্যাক করা, এটা ইট ইজ নট এ ইজি জব। আমার মনে হয় এটা ইতিহাস আর জীবনে হবে না, এগুলো একবার হয়, Right. মানে আপনার একটা কাম ব্যাক একবার হয়, সেখানে ব্যাক টু But ব্যাক 3টে ম্যাচে Third লাস্ট in a 10 row, মিনিটে it's quite impossible. It is impossible. So they have actually done what is impossible. That's বাস্তবতা। এখানে আপনাকে মানে কোন দল আপনি সাপোর্ট করে ডাজন্ট ম্যাটার, এটা Matter. সত্য। তারা ইম্পসিবলকে পসিবল করে। অ্যাবসলিউটলি। আমি এটা আবার কবে দেখবো আমরা জানি না। কবে রাইট, দেখবো আমরা বাট জানি না। আর্জেন্টিনা বা ব্রাজিল, জার্মান, এই টিমগুলো সবসময় এমন করে থাকে বাট রাইট ব্যাক নাও। টু ব্যাক 3টে খেলা করা ইজ নট আ ম্যাটার অফ It's জব। not a একটা matter of job. হয় আর একটা সবারই হয়। Right. আর আপনি যদি এমার্জিং প্লেয়ার করেন, আমি ওই আপনার মরক্কোর একটা মিডফিল্ডার আছে আল বুয়াদি, একটু right. লম্বা চুল করে Right, ছেলেটা, আই right, থিংক হি ইজ 18 ইয়ার্স ওল্ড, ব্রিলিয়ান্ট খেলেছে। আমার চোখে পড়েছে ও তো আপনার, আমি যত দেখলাম 6 মাস আগেই ফ্রেঞ্চ আন্ডার 23-তে খেলেছে। Right. সো বাট হি ইজ ব্রিলিয়ান্ট এন্ড আমার চোখে পড়েছে ওর খেলা, কোনো সন্দেহ নাই। আর অন্য যারা আছে ওরা তো সবাই এমনিতেই নাম করা, যেমন মেসি তো আজকে নতুন করে কিছু বলার না, নাই, না, সো হি হ্যাজ ডান হোয়াট হি ইজ সাপোজ টু ডু। সত্যি কথা। আমার মনে হয় এই ক্ষেত্রে আর্লিং হ্যালান্ড আছে, বা তাদের নামটা আসলে আসবে, কারণ But for ওরা the তো first এমার্জিং time প্লেয়ার না, তারা- ওরা না। কিন্তু স্টার, ওরা They are স্টার star. ওয়ার্ল্ড কাপে Emerging মেবি player ফার্স্ট না। টাইম, Right. দে আর They are এমার্জিং star. প্লেয়ার। হ্যালান্ড তো মানে আপনি আনডাউটেডলি ওয়ার্ল্ডের সেরা স্ট্রাইকার, এখানে কোনো সন্দেহ নেই, এন্ড হি হ্যাজ প্রুভড ওয়ার্ল্ড কাপে প্রথমবার মতো এসে দারুণ করলো। বাট আপনার কাছে মরক্কোর প্লেয়ারের হ্যাঁ, সম্পর্কে আমার কাছে এমার্জিং বলতে ওই বোয়াদি, ওই ছেলেটাকে আমার খুবই ভালো লেগেছে। আর আপনি হ্যাল্যান্ডের কথা যেটা বললেন, হ্যাল্যান্ড মেবি ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো খেলছে, বাট ওর লেভেলের প্লেয়ারের ওয়ার্ল্ড কাপ প্রথমবার খেলা, দুইবার খেলা কোনো ডিফারেন্স আসে না। ডিফারেন্ট, মানে অলরেডি হিজ ফর হিম ইটস এ গেম, ইটস জাস্ট এ গেম। ওই প্রেশার প্রিমিয়ার লিগ কিংবা ওই লিগের যে প্রেশার থাকে, ইনফ্যাক্ট অ্যাট টাইমস ওয়ার্ল্ড কাপে ওর থেকে অত প্রেশারও থাকে না। So, Right, ওই true, ইন্টেন্সিটিতে খেলে এসে এদের জন্য এগুলি এটা আসলে কোনো অত ইটস নট এ বিষয় না। নিউ চ্যালেঞ্জ, Well. ইটস অ্যাজ ইউজুয়াল ফর। ওয়েল, বাংলাদেশের ফুটবলে আমরা যেই বর্তমানে সারাটা দেখতে পাচ্ছি, যে পরিমাণ দর্শক এটাকে অ্যাকসেপ্ট করছে ফর দ্য নিউ প্লেয়ার্স, ফর এভরিথিং, সো কি মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের ফুটবলকে ইন ফিউচার কতটুকু প্রভাবিত করছে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট? থ্যাংক ইউ। এটা সবসময় কোয়েশ্চেনটা পাই এখানে। দুটো কথা, প্রথম যেটা আপনি বললেন যে বিশ্বকাপের ইম্প্যাক্টটা কি হবে। দেখুন, বিশ্বকাপ আমাদের পুরো দেশকে ইউনাইট করেছে, পুরো বিশ্বকে ইউনাইট করেছে, এবং এটা আমি আপনার মাধ্যমে আমার ফ্যানদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে ভালোবাসা বিশ্বকাপের প্রতি, ফুটবলের প্রতি, তাদের দলের প্রতি, সেটা কিন্তু সমগ্র বিশ্বে আলোচিত হয়েছে। সেটা ইনফ্যান্টিনোর পার্সোনাল পেজ থেকে শুরু করে, আজকে আমি একটা দেখছিলাম 11টি গ্লোবাল মিডিয়া হাউস নিয়মিত বাংলাদেশের ফ্যানদের কভার করছে। রাইট, রাইট। সো আই এম শিওর দ্য নাম্বার ইজ ইভেন মোর। সো এটা তো কোনো সন্দেহ নয়, এবং আমি এটা অ্যাবসলিউট ফ্যানদেরকে সাধুবাদ জানাই যে তাদের মাধ্যমে সমগ্র বিশ্বে বাংলাদেশে একটি নতুন পরিচয় পেয়েছে। সো হেডস অফ টু দেম, এবং এটার ইম্প্যাক্ট থাকবে। এখন আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল সাহেবের নেতৃত্বে আমাদের যে নতুন কমিটি আছে, আমরা চেষ্টা করছি উইন্ডোগুলিতে খেলা রাখার, যেটা আগে একটা চ্যালেঞ্জ ছিল। সো যতই খেলবেন ততই ফ্যানরা খেলা দেখার সুযোগ পাবে, আপনি ভালো দলের সাথে খেলবেন, তাদের দেখার সুযোগ পাবে, তারা তাদের টিমকে সাপোর্ট করবে, এটা ধরে রাখতে হবে, এবং গ্র্যাজুয়ালি আশা করতে হবে এটা যেন আমরা ইভেনচুয়ালি ভালো করি। সো দ্যাটস দেয়ার ওয়ার্ল্ড কাপ। আর এখন আপনি যেটা বলেন যে বাংলাদেশ কখন বিশ্বকাপ খেলবে, বাট আমি এখানে সত্যি কথা বলি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আমি আবারও বলছি, এটা বিএফএফ এর ওপিনিয়ন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে ফুটবলে কোনো শর্টকাট নাই।
ফুটবলের শর্টকাট থাকলে অনেকে অনেক কিছু করে ফেলতে পারে। ফুটবল ইজ আ লং টার্ম থিং। আপনি জর্ডানের উদাহরণ দিলেন, আপনি দেখেন জর্ডান, আমরা ছোটবেলা থেকে দেখছি জর্ডান কিন্তু এশিয়াতে ভালো খেলে, বাট বিশ্বকাপ খেলছে এতদিন পরে। সো ইটস নট দের ইজ নো শর্টকাট টু ইট। মরক্কো আজকে এত ভালো খেলছে, মরক্কোর কিংডমের যে ট্রেনিং সেন্টার যেটা করেছে, যেটা ওয়ার্ল্ডের টপ ট্রেনিং সেন্টার বলে, সেটা করেছে আমার মনে হয় 16-17 বছর আগে, মানে অনেক আগে, এবং রেগুলার ট্রেন করতে 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 এসে আজকে একটা জায়গায় এসছে ওরা। হ্যাঁ, ইটস এ লং প্রসেস। তো আমাদের মনে হয় আমরা স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা দীর্ঘদিন ধরে হোক, আমি কোনো কারণে যাব না, আমি পিছু থেকে তাকাবো না, বা যে কারণেই হোক না কেন, আমরা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বই ধরে রাখতে পারিনি। Right, না, right, আমি Gaffer বলি ভাই। ফাহাদ খুব সুন্দরভাবে কথাগুলি বলছে, ভেরি নাইস। কি বলছে যে নট শর্ট টার্ম, লং টার্ম ভার্সনে যেতে হবে। অ্যাবসলিউটলি, জি জি। If you don't mind, you are very much involved with the Football Federation for a long time, and you are working with them. আমি যা দেখেছি, আমার কাছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন সাহেব 17 বছর ফুটবলে ছিলেন। জি। একদম বলা যাবে না, হি ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ, নো ডাউট। উনি কিছু কিছু জায়গায় উনি কমিটমেন্ট করেছেন যে 2022-তে we are going to বলেছিল, বলেছিল? হ্যাঁ বলেছিল, মিথ্যা কথা আসার না। পরে বলেছিল, হ্যাঁ পাবলিকলি বলেছে, publicly, which is very bad. জি জি জি। যে কথাটা উনি বলেছেন, আমরা 6 বারের মতন আমরা কিন্তু সেফে কিন্তু ভালো রেজাল্ট করতে পারিনি। True. হাউ কাম হি দেয়ার, যে এত মানে এত বড় কমিটমেন্ট আমি কোন মুখে বলবো, বিশ্বের মুখে বলবো, আমার তো সেই মুখ নাই। এই স্টানবাজি জিনিসটা কিন্তু তার মধ্যে প্রভাব করে। সবচেয়ে বড় কথা আমি যদি বলি, এই জিনিসগুলি কিন্তু রিয়েল অর্গানাইজার যদি হতো, রিয়েল থিঙ্কিং হতো, আমরা গত কয় বছরে কতগুলি কোচ চেঞ্জ করেছি, মানে আমরা সঠিক ট্রু প্ল্যানিংটা যদি তাকে দেওয়া হতো যে আই ওয়ান্ট আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 23, দেন ন্যাশনাল টিম, রাইট। স্টেপ বাই এখন স্টেপ, যেটা আসলে যেটা ফাহাদ ভাই আমাদের বললেন, দরকার, লং টার্ম প্রসেস দরকার না, এটা কোনো বিকল্প নাই, কোনো ওটা ছাড়া অপশন হবে নেই, না। কোনো অপশন আমরা রাইট। আমি হামজাকে নিয়ে আসলাম ফর টুর্নামেন্ট, ফর ওয়ান ম্যাচ, বাট আমরা কি পেলাম? আমরা উন্মাদনা পেলাম, পাবলিক এন্ড হাইপ তুলে দিয়ে গেছে হামজার মতন খেলোয়াড়, কিন্তু হামজাকে দিয়ে কিন্তু আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানি অ্যাড করছি, কিন্তু আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানি অ্যাড না করে যদি আমরা 64টা ডিস্ট্রিক্টে আমরা Right. 10টা ডিস্ট্রিক্টে নিয়ে গেলেও কিন্তু দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট গাফার ভাই। সেটা কিন্তু হইতো। কিন্তু আমরা কি করছি, মাল্টি ন্যাশনাল কোম্পানিদেরকে দিচ্ছি, আমরা বা নিয়ে আসছি, আমাদের সুনাম করছে, হামজা খেলছে। যদি আমরা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টিকিট পাওয়া যায় নাই, এই মুহূর্তে 1 নম্বর জাতীয় স্টেডিয়াম ভর্তি মানুষ, 15,000 লোক বাইরে। But আমরা আসলে কি গাফফার ভাই? আমি টিকিটের জন্য জিজ্ঞেস করছি, গাফর ভাই আই উইল গিভ ইউ 2 টিকেট। এটা হলো এই যে মানুষের জিনিসটাকে ধরে রাখতে পারি নাই। আজকে লিগগুলি হচ্ছে, মানে টু বি ভেরি অনেস্ট, যেটা আমি শেষ আমাদের- করি ওনার হ্যাঁ, কথা, ডিসেন্ট্রালাইজ হয় না, ডিসেন্ট্রালাইজ হয় না, এইগুলি আপনারা কিন্তু এই পর্যন্ত চিন্তা করেন নাই। যদি গ্রাসরুট লেভেল যদি ঠিক না করেন, তাহলে কোনো দিন আমরা এখানে যতই কথা বলি না কেন, যে যতই বাহাদুরি দেখায় না কেন, ফুটবল ইমপ্রুভ করতে হবে গ্রাসরুট লেভেল। এবং আমরা আসলে রিকোয়েস্ট করবো, যেহেতু ফাহাদ ভাই এখানে বসা, তিনি হয়তো এই বিষয়গুলো দেখবেন। ওয়েল, একদমই শেষ পর্যায়ে চলে নো এসেছি প্রবলেম, ফাহাদ আমরা ভাই। এতটুকু বলতে পারবো, আমরা দেখছি বিষয়টা, দেখবো না, দেখছি Please, আমরা। তুমি শেষ মুহূর্তে হোয়াটস ইউর প্রেডিকশন ফর দ্য ফাইনাল? ও ভেরি ডিফিকাল্ট। যেটা বলতে হবে, আর্জেন্টিনা স্পেন দুজন কিন্তু ডিফারেন্ট স্টাইল অফ গেম। True. সো এখন স্পেন খুব ক্লিন ফুটবল খেলে, সো আর আর্জেন্টিনা খুব অ্যাগ্রেসিভ ফিজিক্যাল খেলে। এখন আর্জেন্টিনা যদি ফিজিক্যালি চার্জ করে স্পেনের রিদম ভাঙতে পারে, ডেফিনেটলি আর্জেন্টিনা জিতবে। Well, আর যদি স্পেনের রিদম থাকে, ওয়ার্ল্ডে কোনো টিম আটকাতে পারবে না। সো ফ্রান্স যেখানে কিছু বুঝে নাই, সো কেউ কিছু বুঝতে পারবে না। So, রাইট, গাফার ভাই। এটা স্পেন, নির্ভর আর্জেন্টিনা। করে, আমি যে কথাটাই বলি, এখন আর্জেন্টিনা সবার ফেভারিট আর ব্যাক টু ব্যাক ফাইনালে গিয়েছে, আমি মনে করি আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখবো। ওয়েল, সো থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো শেষ করছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় চ্যানেল আইয়ের পর্দায়। যে কোনো খেলা দেখুন আই স্ক্রিনে।